এবং 70 দশকের শেষের দিকে সমবায়গুলো ভেঙে দিয়ে গ্রামের অন্তর্গত পরিবারগুলোর মধ্যে জমি ভাগ করে দেওয়া হয় এবং পুনরায় ছোট ছোট জমিতে ব্যক্তিগত বা পারিবারিক উদ্যোগে চাষাবাদ শুরু হয়। দিস ইজ জাস্ট ব্রুট ফ্যাক্টস। এক সময় এটা চালু হয় বিপ্লবের পরে, তারপর এটাকে ভেঙে দেওয়া হয়। এইবার সরকারের দাবি কী ছিল? সরকার বলছিল যে সমবায় প্রথার চাষে যথেষ্ট উৎপাদন বৃদ্ধি হচ্ছিল এবং তারপরে আবার পারিবারিক প্রথা চালু হওয়ার পরে সরকার আবার দাবি করে যে এই প্রথায় অনেক বেশি উৎপাদন বৃদ্ধি হচ্ছে। তো এটা ছিল সরকারের দাবি, এবং এই সরকারের এই যে দাবি এবং পদক্ষেপ, এটা কিন্তু সঠিক কিনা এটা বিচার করে দেখা কিন্তু খুব দরকার আছে। প্রথমত, কাঙ্ক্ষিত ফলাফল দিতে না পারলেই কোনো পরিকল্পনার অন্তর্নিহিত দুর্বলতা আছে তা বলা যায় না। বিশেষ করে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে এটা কিন্তু বলা যায় না। কেন? না, এক্ষেত্রে পরিকল্পনা রূপায়ণকারী যে কর্তৃপক্ষ, তাদের অপদার্থতা থাকতে পারে, তাদের দুর্নীতি থাকতে পারে, তাদের অসৎ উদ্দেশ্য থাকতে পারে, যার ফলে পরিকল্পনা ব্যর্থ হতে পারে। আবার অনেক সময় এমনও হয় যে যারা পরিকল্পনার সম্ভাব্য সুবিধা পাবে, তাদের থেকে কোনো উদ্যোগ নেই, তাদের থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। তো কাজেই কোনো পরিকল্পনা কাঙ্ক্ষিত ফলাফল না দিলেই যে সেটা বাতিলযোগ্য তা কিন্তু বলা যায় না। অর্থাৎ এখানেই একটা পার্থক্য সোশ্যাল সায়েন্সের সঙ্গে ন্যাচারাল সায়েন্সের, যে সোশ্যাল সায়েন্সে কিন্তু কোনো পরিকল্পনার কনক্লুসিভ ফলসিফায়ার নেই, যেটা ন্যাচারাল সায়েন্সে আছে। যেমন একটা আনসফিস্টিকেটেড থিওরির কথা যদি আমি বলি, যে অল ক্লোজ আর ব্ল্যাক, সমস্ত কাকই হয় কালো, একটা সাদা কাক কিন্তু এটাকে কনক্লুসিভলি ফলসিফাই করতে পারে, কিন্তু কোনো অর্থনৈতিক পরিকল্পনাকে কিন্তু এইভাবে কনক্লুসিভলি ফলসিফাই করা যায় না, অনেক কিছু বিচার করতে হবে। আচ্ছা, এবার আমি কিছু গবেষণালব্ধ ফলাফল এখানে উপস্থিত করব। আমি এই চীনের যে এগ্রিকালচারাল ইকোনমি, আমি নিজেও এটা নিয়ে অনেক গবেষণা করেছি। তো এখন গবেষণা ভিত্তিক বেশ কিছু ফলাফলে দেখা যাচ্ছে যে সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা বাতিলের পরে উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, এটা কিন্তু ঠিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যতটা উৎপাদন বৃদ্ধি পেয়েছিল বলে চীন সরকার দাবি করেছিল, ততটা কিন্তু উৎপাদন বৃদ্ধি পায়নি। এখানে তারা ডেটা ম্যানিপুলেশন করেছিল, অর্থাৎ এক্ষেত্রে সরকার সাজানো তথ্য দিয়েছিল। আচ্ছা, এইবার উৎপাদন যতটা বৃদ্ধি পেয়েছিল তার কারণ এটা নয় কিন্তু সমবায় প্রথা অপেক্ষা পারিবারিক দায়িত্ব প্রথা উন্নততর পদ্ধতি। কেন? সেই কথায় আমি আসছি। উৎপাদন বৃদ্ধির প্রকৃত কারণ হলো এটাই যে সমবায় প্রথা বাতিল হয়ে যে সময় সমবায় প্রথা বাতিল হয়ে পারিবারিক দায়িত্ব প্রথা চালু হয়েছিল, ওই 70-এর দশকের শেষের দিকে বা 80-র দশকের গোড়ায়, ঠিক সেই সময় উন্নত মানের বীজ, সার, কীটনাশক আবিষ্কার ও প্রয়োগ কিন্তু শুরু হয়েছিল, এবং যার ফলে কিন্তু উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। হয়তো দেখা যাবে যে সমবায় প্রথা চালু থাকলেও এই একই ধরনের কিন্তু উৎপাদন বৃদ্ধি ঘটত। আচ্ছা, সমবায় প্রথা বাতিল করে দেওয়ার কারণ এটা নয় যে তার সমবায় পরিকল্পনার অন্তর্নিহিত কোনো দুর্বলতা আছে। তাহলে দেখা যাচ্ছে যে বাতিল করে দেওয়ার কোনো যুক্তিগ্রাহ্য কারণ খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে কারণটা কি? বড় কারণ হচ্ছে এটাই, সমবায় পরিকল্পনা রূপায়ণের ফলে গ্রামীণ মানুষের যে ক্ষমতায়ন হয়েছিল তা কমিউনিস্ট পার্টির আমলাতন্ত্রের কায়েমি স্বার্থের বিরুদ্ধে যাচ্ছিল। এইটাই ছিল কিন্তু সমবায় প্রথা লুপ্ত করার আসল কারণ।